কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ আমরা যেটা দেখতে পেয়েছি যে লোকসভার নির্বাচনের ঠিক প্রাককালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল আমরা দেখেছিলাম তারা 10 জনের একটি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানায়। যে অভিযোগ হচ্ছে 4টি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি, এনআইএ এবং আয়কর দপ্তর, এই 4টে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির সহযোগী হিসেবে কাজ করছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 10 জনের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায়, তারা ধর্ণা দেয়, পুলিশ তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারা মন্দিরমার্গ থানার সামনে তারা ধর্ণায় ছিলেন, সেখানে থানার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর সেই ঘটনার প্রেক্ষিতে গতকাল রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ঘটনার প্রতিবাদ জানান। রাজ্যপালের কাছে এই গোটা বিষয়টি যাতে তিনি তদবির করেন, তিনি যাতে বিষয়টি দেখেন, সেই বিষয়ে আবেদন জানানো হয়। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের তিনি জানান তারা যে অভিযোগ জানিয়েছেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল সেই অভিযোগটি সম্পর্কে মান্যতা দিয়েছেন বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি 5টি দাবি সম্বলিত একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠি দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়াদিল্লিতে যারা ধর্নায় ছিলেন তারা তাদের ধর্না প্রত্যাহার করেন এবং তারা থানার বাইরে বেরিয়ে এসে একাধিক অভিযোগ করেন বিজেপির শাসক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সার্বিক যে অভিযোগ, সেখানে একদিকে যেমন 4টি কেন্দ্রীয় এজেন্সির যে প্রধানরা রয়েছেন তাদেরকে অপসারিত করতে হবে, তাদেরকে বদলি করতে হবে। দ্বিতীয়ত নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তার পাশাপাশি তাদের অভিযোগ যে জিতেন্দ্র কুমার এবং এনআইএর যে শীর্ষ অন্যতম আধিকারিক যার বৈঠক করেছিলেন, সেই বৈঠকের প্রেক্ষিতে ওই এনআইএর এসপিকে সরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই ওই এসপিকে তলব করা হয়েছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং পাশাপাশি জলপাইগুড়িতে ঝড়ে যারা বিধ্বস্ত হয়েছেন তাদের জন্য, তাদের পাশে যাতে দাঁড়াতে পারে সরকার, সেই জন্যও যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, সেই জন্য নির্বাচন কমিশন এবং রাজ্যপাল যাতে কোনো পদক্ষেপ করেন সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে এই চিঠিতে। অন্যদিকে আজকেই আমরা দেখতে পেয়েছি বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে 26টি ফৌজদারি অভিযোগ ছিল এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি, ভূপতিনগরের বিজেপি নেতা। এবং সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রকার তদন্তও করতে পারবে না ভূপতিনগর থানা। এবং আজকে ভূপতিনগর থানার ওসিকে ভর্ৎসনা করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং এক্ষেত্রে এই বিষয়টি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে ভূপতিনগর থানার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সবার আগে দেখে নেব যে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে রাজ্যপালের সিভি আনন্দ বোসের কাছে, সেই ঠিক কোন ঘটনাক্রমে সেই ঘটনাগুলি ঘটেছে একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রথমেই তা দেখে নেব। ভোটের মুখে এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে রাজভবনের দরবারে তৃণমূল। মঙ্গলবার রাজ্যপালের কাছে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপালকে দেওয়া চিঠিতে উল্লেখ, ইডি, সিবিআই, আইটি এবং এনআইএ-কে হাতিয়ার করে রাজনৈতিক চক্রান্ত করছে বিজেপি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং এনআইএর এসপি ধনরাম সিং ষড়যন্ত্র করে তৃণমূল নেতাদের টার্গেট করছেন। নিষ্ক্রিয় নির্বাচন কমিশন। জলপাইগুড়ির ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ পৌঁছে দিতে রাজ্য তহবিল ব্যবহারের অনুমোদন দিচ্ছে না কমিশন। রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যা যা বলেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি যা যা জেনেছেন, তিনি এটা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কথা দিয়েছিলেন সেই অনুযায়ী তিনিও নির্বাচন কমিশনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন বলে আমরা আশা প্রকাশ করছি। এবং সূত্রের খবর, ইতিমধ্যেই এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে। তবে শুধু তলবেই সন্তুষ্ট হচ্ছে না তৃণমূল, শাস্তির দাবিও সামনে রেখেছে। যেই মুহূর্তে তদন্তটা হবে, তদন্ত তো এই সুতো তো আস্তে আস্তে টানা হবে। তো এনআইএ কিসের ভিত্তিতে গেল, কিসে গেল, এই তদন্ত এড়াতে এনআইএ ভয় পেয়েছে। এনআইএর এসপি ষড়যন্ত্রে জড়িত, ফাঁস হয়ে যাচ্ছে।
তদন্ত এড়াতে গেছে, নইলে কেন, কিসের ভয়? দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কি এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। ভূপতিনগরে এনআইএ তল্লাশি নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশ, মামলার তদন্ত করতে পারবেন না ভূপতিনগর থানার ওসি। 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, আদালতের অনুমতি ছাড়া চার্জশিট জমা নয়। ইলেকশন কমিশন যদি রাজ্যের ডিজি 48 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়ে যান, বিজেপির ইচ্ছা মতো আধিকারিকদের বদল করা হয়, তাহলে আমরা যখন তথ্য প্রমাণ দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তথ্য প্রমাণ দিচ্ছেন, তাহলে কেন এজেন্সির ডিরেক্টরকে অপসারণ করা হবে না? বিজেপি এনআইএ আঁতাতের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশনের সামনে ধুন্ধুমার। কমিশনের হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে তৃণমূলের চিঠি। ভোটের আগে সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্ক। কলকাতা টিভি। বাংলা বলছেন মঞ্চে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ, রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, এবং রয়েছেন শুভজিৎ সরকার, সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসব রাজ্য বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষের কাছে। যে অভিযোগটা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে 48 ঘন্টার মধ্যে একাধিকবার রাজ্য পুলিশের মহানির্দেশক তথা ডিজি পরিবর্তন হয়ে যাচ্ছেন, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত পদক্ষেপ করা হলো না এনআইএর সংশ্লিষ্ট এসপির বিরুদ্ধে? দেখুন, আপনাদের প্রতিবেদনেই দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সূত্রে জানা যাচ্ছে যে দিল্লিতে তাকে নাকি তলব করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, যে অভিযোগটা তারা করেছেন সেই অভিযোগের সারবত্তা নিয়ে এখনো পর্যন্ত কোনো কনক্লুশন আসা যায়নি। তারা অভিযোগের মতো অভিযোগ করতেই পারেন যে একটা খাম নিয়ে গেছেন, খাম নিয়ে গিয়ে নাকি জিতেন তিওয়ারি দেখা করেছেন। এবার খামের মধ্যে কি ছিল না ছিল তারা নিজেরাই এখনো পর্যন্ত ক্লিয়ার করে গভীর রাতে দেখা করা যায়, তার মানে বলছি, আমি পুরোটাই বলছি। তো দেখা করতে গেছেন, এটা তৃণমূল কংগ্রেস বলছে। অন্যদিকে যদি আপনি জিতেন তিওয়ারির বাইট যদি দেখান, আপনারা দেখিয়েছেন বিভিন্ন সময় জিতেন তিওয়ারি স্পেসিফিক্যালি এটা বলেছেন, 7 দিনের মধ্যে একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন যে কথাগুলো তারা মানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা কথার কোনো সারবত্তা নেই। যদি এরকমও হয় যে এই 7 দিনের মধ্যে তারা যদি সঠিক পদক্ষেপ না নিতে পারেন, ক্ষমা না চান, তার বিরুদ্ধে এই উক্তি করবার জন্য তিনি মানহানির মামলা করবেন। 7 দিন বোধহয় এখনো পর্যন্ত হয়নি, আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে বলে আমার মনে হয়। দ্বিতীয় বিষয়, যদি কোনো আধিকারিকের নামে এই ধরনের কোনো অভিযোগ থাকে, আর যদি এটা সত্যি বলে আমরা মেনে নিই তর্কের খাতিরে, আপনাদের প্রতিবেদন অনুযায়ী যে তৃণমূল কংগ্রেস বলছে দিল্লিতে তাকে ওই এসপি যিনি এনআইএর, তাকে ডেকে পাঠানো হয়েছে, নিশ্চিতভাবেই তার তদন্ত কেন্দ্রীয় সংস্থার যারা উচ্চ পদস্থ আধিকারিকরা আছেন দিল্লিতে, তারা নিশ্চিতভাবেই সেটা বিবেচনা করে দেখবেন। এখানে রাজনৈতিকভাবে এটাকে মানে বিজেপির দিকে ঠেলে দেওয়ার যে প্রয়াস তৃণমূল কংগ্রেস করছে, আমার মনে হয় এর থেকে বিরত থাকা উচিত। কংগ্রেস কিভাবে দেখছেন, মানে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, তারা রাজভবনে গিয়েছে, তারা নয়াদিল্লিতে গিয়েছে, কিভাবে দেখছেন এটার যৌক্তিকতা সম্পর্কে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এরকম একটা দল, ওরা বাই ডাইমেনশনাল ফর্মুলাতে চলে। যতক্ষণ ওদের ফোল্ডের মধ্যে থাকে হি ইজ আ নিট অ্যান্ড ক্লিন ম্যান, যেই ওদের ফোল্ডের বাইরে চলে যায় হি ইজ আ করাপ্টেড পারসন। এটা আমরা বহুবার আপনাদের প্যানেলে নামগুলো বলে বলে আমাদের মুখের মানে লিকুইডও শুকিয়ে গেছে, যে ওনাদের ক্ষেত্রে একটা সময় অজিত পাওয়ার একটা ভয়ঙ্কর খারাপ লোক ছিল, হেমন্ত বিশ্ব শর্মা খারাপ লোক ছিল, বিভিন্ন চিটফান্ড স্ক্যামে ছিল, নারায়ণ রানে খারাপ লোক ছিল। এখন সবাই কিন্তু ভালো হয়ে গেছে। আবার যদি ওনারা মনে করেন যে না, কোনোভাবে একে আমরা আনতে পারছি না, নিজেদের ফোল্ডে আনতে পারছি না, করায়ত্ত করতে পারছি না, তাহলে সে খারাপ লোক থেকে যাচ্ছে। এটা বিজেপির পলিসি। আমি আশা করব এই ধরনের ব্ল্যাটেন্টলি, ওপেনলি
যেটা মানুষের চোখে ধরা পড়ে যাচ্ছে, এতে কি হচ্ছে জানেন তো, রাজনীতি সম্বন্ধে সাধারণ মানুষের পারসেপশনটা তলানিতে চলে যাচ্ছে। এটা শুধু বিজেপি বলে না, এই যে তৃণমূল এই যে আপনি খানিকটা হলে মান্যতা দিচ্ছেন। আমি আপনি আমার কনক্লুশন আপনি টানবেন না। এই যে জিতেন্দ্র তিয়ারি খাম নিয়ে যাচ্ছে, সেটা ধরা পড়ছে। সাধারণ মানুষ রাজনীতিবিদদের সম্বন্ধে কি ভাবছে, এটা কি একবারও বিজেপি ভেবে দেখছে? আর আপনি তৃণমূল কংগ্রেসের কথা বললেন, তৃণমূল কংগ্রেস, সিআইডি, পুলিশ এবং তার অধীনে যে যে তদন্তকারী সংস্থা আছে, ঠিক একইভাবে বিজেপি যেরকম সারা ভারতবর্ষে ব্যবহার করছে, ওরা এই রাজ্যে ব্যবহার করছে। অর্থাৎ দুজনেই একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে বামপন্থীদের কি মত, প্রথমেই জানবো সিপিএম এর মুখপাত্র শুভজিৎ সরকারের প্রতিক্রিয়া। দেশের গণতান্ত্রিক অবস্থা আজকে একটা সংকটের মুখে আছে বলেই তো আমরা বিজেপিকে হারানোর জন্য ডাক দিয়েছি। সেখানে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, তারা যদি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে যায়, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে আমি যখন অন্যের দোষটাকে তুলে ধরার চেষ্টা করছি, তখন আয়নায় নিজেকে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচনগুলো যখন হয়, রাজ্য নির্বাচন কমিশন যখন এই নির্বাচনগুলো করায়, তখন এই নির্বাচনগুলো কিভাবে হয়? এই নির্বাচনগুলো যখন হয়, তখন রাজ্যের যে আধিকারিকগুলো আছে, তারা কাদের অঙ্গুলি হলনে চলে। সেই সময় একাধিকবার বামপন্থীরা, অন্যান্য গণতান্ত্রিক শক্তি বা অন্যান্য বিরোধী দল, তারাও তো নির্বাচন কমিশনের কাছে একই অভিযোগ জানায়। এখন আমি এটা বলতে পারবো না যে ওই খামে টাকা ছিল না অন্য কিছু ছিল, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এটা তো সত্যি কথা যে তুমি যেটা তুলে ধরলে, যে একটা এরকম সময়, এরকম পিরিয়ড যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সে সময় ওরকমভাবে দেখা করতে যাওয়া, তার তো একটা অন্য ইঙ্গিত থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে আজকে টিভির মাধ্যমে আমরা দেখছি বা ডিবেট করছি যে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল আক্রমণের শিকার হয়েছে দিল্লি পুলিশের দ্বারা। দিল্লি পুলিশ এই ধরনের কার্যকলাপ আজ থেকে করছে এমনটা নয়। যখন ছাত্র, যুব বা কৃষক বা অন্যান্য স্তরের মানুষ যখন ওরকমভাবে আন্দোলনের দিকে যায়, নিজের কথা বলতে যায়, দিল্লি পুলিশের মনোভাবটা এরকম। আর দিল্লি পুলিশের এই মনোভাবের বিরুদ্ধে আমরা সবসময় বলে এসেছি, আমরা অন্য দলের মতো নই, তৃণমূলের মতো নই যে আমাদের সিলেবাস পাল্টে যায়, আমাদের ফ্রেমওয়ার্ক পাল্টে যায়। তৃণমূল বা বিজেপি কী করে, নিজেদের সেট আপের মতো নিজেদের মতো করে নিয়ম তৈরি করে, আবার সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করে। আমরা যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়, সে আক্রান্ত হলে যে আক্রান্ত হয় তার পক্ষেই সওয়াল করি, আর যারা আক্রমণকারী হয় তার বিরুদ্ধে আমরা কথা বলি। এটা আমাদের স্ট্যান্ড। তিন পক্ষের বক্তব্যই আমি শোনালাম দর্শকদের। আমি এবার শুনবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য, প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, আসলে ভোটটা যে বড় বালাই, আর আপকি বার 400 পার করার একটা নির্দিষ্ট ডাক। আপনি যদি ভারতের পুরো আমাদের ম্যাপটা দেখেন, সেই ম্যাপে দেখবেন যে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, সে রাজ্যে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে। ফলে সেখান থেকে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, কমার সম্ভাবনা আছে। এদিক থেকে ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে বেশিরভাগ জায়গায়। স্বাভাবিকভাবেই যে সকল অঞ্চলে তৃণমূলের মতন অন্যান্য আঞ্চলিক দলগুলো বা তৃণমূলের মতন দলগুলো যারা শক্তিশালী হয়ে রয়েছে, সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপির এই এজেন্সি রাজটা, সেটা দিল্লি হোক, তামিলনাড়ু হোক, বা ঝাড়খণ্ড হোক, বা পশ্চিমবঙ্গ হোক, সেখানে এভাবে চলছে। আর সব থেকে বড় কথা, মেদিনীপুরের ওই অঞ্চলগুলো টার্গেটেড কেন বলুন তো? আপনি দেখছেন এনআইএ এর জন্য একটা ব্যবস্থাপনা হচ্ছে, আবার সিবিআই গত পরশুদিনকেই 30 জনকে ডেকে পাঠিয়েছে কাঁথি থেকে। ফলে এই তমলুক, কাঁথি, এই সব জায়গায় এই ধরনের ঘটনাক্রমটা ঘটাটা আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। কারণ মেজবাবুর এখন খুব অসুবিধা হচ্ছে যে এই জাতগোক্র বা এই জাতীয় যে শব্দগুলো উনি প্রয়োগ করেছেন, ওনাদের নেতা মন্ত্রীরা প্রয়োগ করেছেন, তাদের এখন ভয়ানক বিপদ, তাদের এখন খাঁচায় বন্দী হওয়ার অবস্থা করেছে মানুষ। তাই একদিকে এজেন্সি রাজ চলছে, এজেন্সি রাজ দিয়ে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনি বলছেন কোর্টের নির্দেশে হচ্ছে, আরে কোর্ট তো নির্দেশ দিয়ে দিয়েছিল 10 মাস আগে, আর এই যে 30 জনকে ডেকেছেন সেটা তো দিয়ে দিয়েছিল 2 বছর 3 বছর আগে। তাহলে কোর্টের নির্দেশে আপনি সিলেক্টিভ কাজ করছেন কেন? আপনাদের দলের বিরুদ্ধে বাম কংগ্রেস বলছেন। বাম কংগ্রেস নিয়ে পরে বলছি। আমার বক্তব্য হচ্ছে একটা সুদখোর এক্সটর্শনিস্ট সরকার। হয় তুমি আমার দলে এসো, 3 নম্বর প্রসঙ্গ, অথবা তুমি ইডি বা আইটি দিয়ে টাকা তুলে নাও। এই ধরনের মানসিকতা চলছে। অজিত পাওয়ার থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল সব শেষ। মুশকিল হচ্ছে প্রামাণ্য তথ্যের কথা বলছে।
সিপিএম বা কংগ্রেস যে ধরনের আদর্শগত কথা বলছে, কংগ্রেসের আমি বলবো যে 1000 কোটি টাকার দুর্নীতি হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি হয়নি, তাহলে সেইখানে কংগ্রেসের বক্তব্য আর এখানে কংগ্রেসের বক্তব্য তাদের আদর্শগত বিচ্যুতি তুলে ধরে। যখন ত্রিপুরা কেরালায় কারুর অ্যাকাউন্টটা ফ্রিজ হয়, কারুর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার পরে তাদের ওখানে সেটা এক্সটর্শন, সেখানে এজেন্সি রাজ চলছে, পশ্চিমবঙ্গে এজেন্সি রাজ চলছে না। ফলে সব থেকে বড় আদর্শগত বিচ্যুতি তো এইটা, আমাদের 55,000 কর্মী মারা গেছে, তারপরে মনমোহন সিং এর সরকারকে ফেলার চক্রান্ত, তারপরে সোমনাথ চট্টোপাধ্যায়ের ওরকম অবস্থা, তারপরে আবার দুজনে হাতে হাত দড়ি করে বিজেপির হাতকে এখানে শক্ত করার একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই আমরা যেটা বলার চেষ্টা করছি, একদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফেলার জন্য বা তৃণমূল কংগ্রেসকে দুর্মুষ করার জন্য বিজেপি যেমন সর্বশক্তি লাগিয়ে দিয়েছে, কারণ এখানে ওদের নাম্বার বাড়াতে হবে, আর অন্যদিকে যোগ্য সহায়তা করছে বামফ্রন্ট এবং কংগ্রেস, যাতে করে তৃণমূল দুর্বল হলে ওদের একটু অক্সিজেন পাওয়া যায়, ওদের ওপর আক্রমণটা না আসে। আমরা প্রাথমিক পর্বে চারটি রাজনৈতিক দলের মুখপাত্রের বক্তব্য শুনেছি। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এই আলোচনার পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং তা নিয়েই অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল এবং সেখানে থানার তাদের আটকে রাখা হয়, স্বতন্ত্র বললেও আদতে তারা মুক্ত ছিলেন না। কি বলছেন আজকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী দোলা সেন, আমরা শোনাবো। 5টা থেকে 12:30টা কি ছিল? ডিটেনশন, অ্যারেস্ট, কোন সিআরপিসির ধারায় কোনো কাগজ আছে? জাস্টিফাই কি করে করবে? 12:30টার সময় স্বতন্ত্র বলে দিলে ঠিক করে লোক বাড়ি যাবে। 5টা থেকে 12:30টা কি ছিল? ডিটেনশন, অ্যারেস্ট, কোন সিআরপিসির ধারায় কোনো কাগজ আছে? জাস্টিফাই কি করে করবে? 12:30টার সময় স্বতন্ত্র বলে দিলে ঠিক করে লোক বাড়ি যাবে। আমি আসবো বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষের কাছে, কি উত্তর রয়েছে এই প্রশ্নের? কোন দোলা সেনকে আমরা বিশ্বাস করব সেটাই তো মাঝে মাঝে ভেবে উঠতে পারি না। এই দোলা সেনকে আমরা দেখেছিলাম গত কয়েকটা বছর পিছিয়ে গেলে দলীয় কর্মী সভায় বলেছিলেন 25 আর 75-এর যে গল্প, যে 75 এবং 25 নিয়ে তাদেরকে বারবার করে শুনতে হয়, এই দোলা সেন সেই দোলা সেন কিনা। একটা দল, একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এখন এখানে বক্তব্য রাখবার সময় বললেন এতগুলো কথা, যার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, যার প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষা সচিব জেলে, দুর্নীতিতে আবদ্ধ গোটা রাজ্যের এক একটা মন্ত্রী, এক একটা নেতা, তাদের বান্ধবীর বাড়ি থেকে এত কোটি টাকা করে উদ্ধার হচ্ছে, গোটা পশ্চিমবাংলা কোনোদিনও দেখেনি। তারা আবার যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিষয়গুলোকে নিয়ে বলতে, আর এনআইকে নিয়ে তদন্তর বিষয় নিয়ে বলতে। আপনাদের মনে থাকবে ভূপতিনগরের এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে কোর্টের মাধ্যমে তদন্তের কথা বলা হয়েছে। যতগুলো দুর্নীতির এখানে তদন্ত হচ্ছে প্রত্যেকটা কোর্টের মাধ্যমে বলা হচ্ছে। যেদিনকে কুণাল ঘোষ মহাশয়, যেদিনকে কুণাল ঘোষ, দাঁড়াও শুনে না, তোমার গায়ে লাগছে কেন? একটা স্লাইড সাপ্লিমেন্ট করছি। সুপ্রিয়, তোমাদের একটা খুব ভালো অজুহাত আছে, কিন্তু কোর্টের মাধ্যমে তদন্ত, এটা অজুহাত, তাই আমরা সবকিছু করতে পারি, তাই আমরা সবকিছু করতে পারি। শুনানি বিজেপি বক্তব্যটা শেষ করুন। আমি এই কথাটাই বলতে চাইছি যে কোর্টের নির্দেশে যেহেতু হচ্ছে, এবং সেটা নিয়ে বলতে গিয়ে আটকালো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ যখন বক্তব্যটা রাখছিলেন, প্রথম প্রেস কনফারেন্সটা করছিলেন, উনি তো তারপরে বলেছেন আমরা সুপ্রিম কোর্টে যাব। আমি প্রশ্ন করছি প্রদীপ্তদার কাছে, আজকে তৃণমূলের মুখপাত্র, এজেন্সির এই যে বিষয়টাকে নিয়ে তারা কি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে? আমি এখন অবধি দোলার রাস্তা তো খোলা, উত্তর পেলাম না। দোলার রাস্তাটা খোলা, উত্তর পেলাম না। স্বতন্ত্র কেন এভাবে তাদেরকে টেনে হিচড়ে কেন তোলা হলো রাত্রি 12:30টার গোটা সময়? পশ্চিম বাংলায় বলছি, এটাই বলছি, গোটা পশ্চিম বাংলাতে বিরোধীরা যখনই কোনো আন্দোলন, যখনই কোনো নিজেদের বক্তব্য রাখতে যায়, পুলিশ প্রশাসন তাদের সাথে কি ব্যবহারটা করে? আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়। না, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা করে তার আগেই বলে ডোন্ট টাচ মাই বডি, আর তারপর গ্যাট করে উঠে যায় হচ্ছে সেই প্রিজন ভ্যানে, সেটাও দেখেছি আমরা। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন যে আজকে কোন জেল, কার কথা বলা হচ্ছে যে এরকম জেল 84 দিন জেল কেটে এসে একটা মানুষ রয়েছেন যিনি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমন জেলের কথা যেটা সত্যপাল মালিক বলেছিল, তারপরে তার বাড়িতেই লোক ঢুকিয়ে দিয়েছিল যে চলো তুমি ভাই আমার দলের বিরুদ্ধে বলেছো, আমি তোমার বাড়িতে, নিজের রাজ্যপাল, না বিজেপি কারুর সঙ্গে কোনো রকম রেয়াত করে না, রাজ্যপাল তারা করেছিল, রাজ্যপাল হওয়ার কালীন যে দুর্নীতি, এইটাই তো স্বাভাবিক। মানুষ তো কোনোদিন রাজনৈতিক নেতাকে বাঁচাবার জন্য বিজেপি কোনোদিন আন্দোলন করেনি। একটু ইতিহাসটাই ভুল হয়ে যাচ্ছে, একটু ইতিহাস
ইতিহাসটা, কারণ গুজরাটের ইতিহাস যারা জানে তারা জানে সেই সময় সরকারি সাহায্য কিভাবে করা হয়েছিল, সে কিভাবে করা হয়েছিল এবং তারপরের বদলাটাও কিভাবে কংগ্রেসের নেতাদের সঙ্গে নেওয়া হয়েছিল সেটা সবাই দেখেছে। এবং না আরেকজন কি স্বামী কে আছেন না, সুব্রমণিয়াম স্বামী, তার বক্তব্যগুলো আমাদের বক্তব্য দেখার দরকার নেই। এবং সবথেকে বড় কথা নির্মলা সীতারামনের যে হাজবেন্ড তার বক্তব্যগুলো শোনান খুব পরিষ্কার ভাবে। মোদিজি যে রাজনৈতিক একটা ব্যবস্থাপনা ইকোসিস্টেম বলে না, বিজেপি যে ইকোসিস্টেম, এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে তোমার ঘাড়ের ওপর ওই সেই ব্রহ্মদত্তি চাপবে এরকম একটা ব্যাপার। পশ্চিমবঙ্গের সেই পপুলার কালচার মানে কোনো না কোনো ভাবে বিজেপির ভূত মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে, যার অন্যতম উদাহরণ শান্তনু ঠাকুর একদিকে, আর একদিকে খগেন মুর্মু, একদিকে তালা ভেঙে মদ্যপ অবস্থায়, আর একদিকে চুম্বু খাওয়া। নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে, আগে তো গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার করা হচ্ছে। বক্তব্য যে এই নির্বাচন কমিশনের কাছে যখন বলা হয়েছিল তখন বিজেপির কথায় ডিজিপি কে সরিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে তথ্য পেশ করার পরেও নির্বাচন কমিশন সেরকম কোনো পদক্ষেপ করছে না। কংগ্রেস কি মনে করে, নির্বাচন কমিশনও কি পক্ষপাতদুষ্ট? এই মুহূর্তে যতগুলো এজেন্সি কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে, আমি মনে করি না কেউ সঠিকভাবে ইচ্ছা থাকলেও, কারণ দেখো এই তদন্তকারী সংস্থাগুলোতে বা এই সাংবিধানিক সংস্থাগুলোতে তোমার আমার মতন পরিবারের থেকেই তো পড়াশুনো করে তারা চাকরি পেয়ে শিক্ষিত মানুষ তারা গেছে চাকরি করতে। আজকে যদি আমি কথার কথা বল, তুমি এক সংবাদ মাধ্যমের কর্মী, তোমাকে যদি বলা হয় যে না এই খবরটা এইভাবে না পড়ে ওইভাবে তোমার চিফ এডিটর যদি বলে, তুমি ডিভিয়েট করতে পারবে? বিজেপি এই সংস্থাগুলোকে, সাংবিধানিক সংস্থা যেগুলো আছে, তদন্তকারী সংস্থা যেগুলো আছে, নিজের রাজনৈতিক ফয়দার জন্যে, গণতন্ত্রকে পিষে মারার জন্যে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক পরিসর থেকে হোয়াইট ওয়াশ করে দেওয়ার জন্য সব রকম ভাবে ব্যবহার করছে, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করছে। সিপিএম তাই কি মনে করে? মানে বিজেপি যে এটা করছে এটা তো আর নতুন করে আমাকে বলতে হবে না। নির্বাচন কমিশন তার মানে কি পক্ষপাতদুষ্ট? নির্বাচন কমিশনের যে পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছে সেটা তো নিদর্শন দেখা যাচ্ছে না তাদের অ্যাক্টিভিটির মধ্যে। যখন নাকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওরা বলেছিল যে প্রেস কনফারেন্স করেছিল নির্বাচন যখন নির্ঘণ্ট জারি হলো, ঘোষণা হলো যে এত কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স ল্যাক করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারে যারা ছিল, মানে এখন তো সরকার ডিজলভ ওই কথা অনুসারে, তাদের অনেক বেশি জায়গায় তারা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। তারা যেভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কমিশনকে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে, মানে স্টেট মানে রাষ্ট্র ব্যবস্থাকে, সেইভাবেই যাচ্ছে বিষয়টা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বারবার এমফাসাইজ করার চেষ্টা করছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা আক্রান্ত হয়েছে পুলিশের হাতে, আমরা এটাকে বারবার এর বিরুদ্ধে বলছি। কিন্তু তৃণমূল কিন্তু যদি আমরা এখানে আক্রান্ত হতাম, এটা অন্য জিনিস নিয়ে বলতো, অত নাটক করছে। পার্থক্য হচ্ছে এখানে গণতন্ত্র যেখানে আক্রান্ত হবে আমরা তার সবসময় নিন্দা করব। আজকে তৃণমূল কংগ্রেস যখন এখানে গণতন্ত্রকে হত্যা করে, সে সময় তৃণমূল কংগ্রেস নেতারা কিন্তু অন্য কথা বলে বিরোধীরা কোথায়, কে বিরোধী, বিরোধী দূরবীন দিয়ে খোঁজা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সিভিক ভলেন্টিয়াররা এখানে। অর্থাৎ আপনার বক্তব্য দুই সরকারি নিজেদের যে আইন বলবৎকারী সংস্থা তাদেরকে ইচ্ছামতো প্রয়োগ করছে, নিজেদের মতো করে সমস্ত সবকিছু সাজিয়ে নেয় এবং মানুষ শেষমেশ আক্রান্ত হয়। তৃণমূলের উত্তর শুনবো। না, মানুষ নিশ্চয়ই তার বিচার করেছে, বারংবার করেছে, আবারও করবে। 2021 সালের ভোটে এই ধরনের অভিযোগ উঠেছে কিনা আমি জানার চেষ্টা করছি। তখন সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি প্রত্যেকে বলেছে যথার্থ ভোট হয়েছে। তারপরে কিন্তু আমাদের যে ম্যান্ডেট মানুষ দিয়েছে সেটা সবার কাছে প্রমাণ। তার মানে প্রদীপ্ত আপনার বক্তব্য অনুযায়ী 2019 সালে বিরোধীদের যে অভিযোগ ছিল তারপরেও বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে, তার মানে বিজেপি জনতার রায় পেয়েছে, অর্থাৎ বিজেপি তেমন কিছু করেনি। আমরা আবারও বলছি যে আমরা তার উত্তর দিয়েছি। বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, আমাদের নিশ্চয়ই কিছু ভুল ছিল, এই বক্তব্য বোধহয় বলে যাননি আপনারা। এই বক্তব্য আমাদের মুখপাত্র থেকে শুরু করে, আমাদের প্রধান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, আমাদের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে দিয়েছেন যে আমরা ঘুরে দাঁড়াবো, এবং আমরা ঘুরে দাঁড়িয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে মানুষ যে ভুল বুঝেছিল তাৎক্ষণিকভাবে বিজেপিকে, আসলে তখন একটা কি ইতিহাস তৈরির চেষ্টা হয়েছিল যে মোদি 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 মানে সবকিছু একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা যে কিরকম ভয়ানক ভাবে ডুবে গিয়েছিল মিথ্যাচার। আসলে মানুষ না বিশ্বাসী, পশ্চিমবঙ্গ যথেষ্ট উত্তেজনা রয়েছে, তারাও আলোকপাত করতে চাইছেন। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন।
দুঃখের ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে চর্চা চলছিল, তৃণমূল কংগ্রেস প্রথমত জাতীয় নির্বাচন কমিশন এবং তারপর রাজভবনে যাওয়া এবং রাজ্যপালকে চিঠিও দেওয়ার কাজটি করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করেছিলাম যে এর পরেও যদি কোনো আশাব্যঞ্জক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারা যেরকম আশা করছে রাজ্যপাল বা জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা পদক্ষেপ করবে, সেই পদক্ষেপ যদি না করে তাদের পদক্ষেপ কি হবে। আমরা সেই প্রশ্ন রেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কি বলেছেন তিনি আমরা শোনাবো প্রথমে। নেক্সট স্টেপ আগামীকাল রাজ্যপালের সাথে কথা বলে আমরা ঠিক করব। আমরা তো বললাম ওনারও বাধ্যবাধকতা রয়েছে, উনি আমাদের যে বক্তব্যগুলো রয়েছে বা আমাদের যে অভিযোগগুলো রয়েছেন উনি মনে করেন প্রত্যেকটা দাবি ন্যায্য এবং ন্যায়সম্মত। উনি আমাদের সাথে এগ্রি করেছেন এবং উনি এগ্রি করে বলেছেন আমি কালকে এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। যদি উনি কোনো রকম সদার্থক উত্তর না পায় বা আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ রাজ্যপালের তরফ থেকে দেখতে না পাই বা ইলেকশন কমিশনের তরফ থেকে দেখতে না পাই, পরবর্তী কর্মসূচি আমরা আগামীকাল এখান থেকেই ঘোষণা করব। কি এখন আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? স্ট্যান্ড পয়েন্ট তো পরিষ্কার দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল এবং আজকেও ইন্টারভিউ দিয়েছেন উনি, দেখবেন এখনো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে রয়েছে, ওনার পেজেও রয়েছে, ঠিক একই ধরনের কথা উনি বলেছেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনি একটা ছোট প্রশ্ন করি নির্বাচন কমিশনের রোল নিয়েই। কোর্টের কথা বলছিল ভাই সুপ্রিয়, কোর্টের ভূমিকার কনটেক্সটে যখন বলা হচ্ছে এটা কোর্টের ওপর বিশ্বাস নেই, সেই কোর্টকে কিরেন রিজিজু কি বলেছিলেন বা মোদিজি কি বলেছিলেন যখন নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন নিয়ে ভারতের ভোট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে। আমি একটু বলে দিই ভাই, চিৎকার করো না। নির্বাচন কমিশনের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেস নিয়ে যখন কথা হচ্ছিল তখন কোর্ট কি বলেছিল এবং তাতে মোদিজিরা কি বলেছিলেন। ভারতের ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে থাকতে হবে। দেখুন বিজেপির কথা, এটা কি বাংলার জঞ্জাল পার্টি নাকি? তা তো না, ভারতীয় জনতা পার্টি, কিন্তু ওদের বাংলার মধ্যে থাকতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি কি মনে করেন এমসিসি চলাকালীন কোনো দলকে, বামপন্থী দলকে আমি দেশদ্রোহী বলবো, কংগ্রেসকে বিচ্ছিন্নতাবাদী বলবো? পারি আমি বলতে। এমসিসি চলাকালীন দুটো দলই তো রাজনৈতিক স্বীকৃত। গতকাল দুটো শোতে বিজেপির মুখপাত্ররা একবার সিপিআইএম কে একবার তৃণমূল কংগ্রেসকে দেশদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদী বলেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনকে মেল করেছি, এখনো অবধি স্পোক্সপারসন হিসেবে এখনো অবধি কোনো উত্তর পাইনি। বুঝুন, চেষ্টা করুন যে ইলেকশন কমিশনের ওপর আমাদের যে আস্থা বিশ্বাস সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা চলছে। এইখানেই আমাদের প্রশ্ন যে নিরাপত্তার যে প্রসঙ্গটা আসছে এবং আমাদের যে নিরপেক্ষতার প্রশ্নটা আসছে, সেখানে কোথাও গিয়ে ওই 4টে এম যেটা ইলেকশন কমিশন বলেছিল, সেই 4টে এম কিন্তু ভয়ানক হয়ে যাচ্ছে। তার মধ্যে মিস ইনফরমেশন, এই যে কাউকে দাগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তার সম্পর্কে ভুল তথ্য বারবার বাজারে ছাড়া। শোনো, এইটা পুরোটাই তৃণমূলের একটা খুব ভালো একটা প্ল্যান, প্রেসারাইজ করা, সিম্পলি প্রেসারাইজে রাখা। কারণ তারা ভালো করে এটা জানে যে কর্মকাণ্ডগুলো বিগত 10-12 বছর ধরে করে বেরিয়েছে, লেটেস্ট অন্তর্ভুক্তি সন্দেশখালী থেকে শুরু করে তারা যে আইনের শাসনের কথা বলছে, সেই আইনের শাসনটা তাদের পুলিশের ওপরই তো অত্যাচারটা হচ্ছে। গতকাল হচ্ছে ভোর রাতের সময় কি হয়েছে ঘটনা, এখন বলবে টপিক চেঞ্জ। টপিক নয়, এই টপিক, এটা হচ্ছে আইন শৃঙ্খলার প্রশ্ন। নিজেদের কনস্টেবল, যেটা স্টেট সাবজেক্ট ল অ্যান্ড অর্ডার বলেন বারবার মুখ্যমন্ত্রী, সেই পুলিশ কনস্টেবলের মাথায় কি রড দিয়ে নাকি হামলা করেছে, সেখানে তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে আটক করেছে। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেই সন্দেশখালী, যে সন্দেশখালীতে সিপিআইএম, কংগ্রেস, বিজেপির কোনো এই হচ্ছে মিস ইনফরমেশন, পারে না। এটা মিস ইনফরমেশন নয়, 24 ঘন্টায় যখন দুজন ডিজিকে চেঞ্জ করে দেয় তখন স্টেট সাবজেক্ট কিভাবে থাকে? আইন শৃঙ্খলা আমরা ঠিক সেইখানেই বলছি। ইসিআই যখন কোনো কাজ করছে মানে কি তাহলে সেখানে এক্স্যাক্টলি তো আমি তো সেই জায়গাতেই বলছি, তাহলে ইলেকশন কমিশন এনআই এর প্রধানকে কেন চেঞ্জ করবে না? 24 ঘন্টা 48 ঘন্টা কোর্স চলে গেল, আমি দুজনের বক্তব্য শুনেছি, দুজনকেই বক্তব্য রাখার সুযোগ দিয়েছি। এই দুজনের যে বক্তব্য শুনলেন, এখানে দুটি বিষয়। এক হচ্ছে কি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কি, সেটা এখন অবধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যে প্রশ্ন বারংবার উঠছে, এই যে সন্দেশখালীর ঘটনাও তুলে ধরা হলো বিজেপির পক্ষ থেকে, যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেখানে পুলিশ আক্রান্ত, অন্যদিকে ডিজির পরিবর্তন, কিভাবে দেখছেন বিজেপির যুক্তিকে? দেখুন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ, এতে কোনো সন্দেহ নেই।
বহুদিন আগে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিল যে আমি চাই না এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তাহলে ভারতীয় জনতা পার্টি ব্যাকসিট ড্রাইভিং করবেন। অবশ্যই 355 ধারা জারি করার মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে। দেখুন, যে রাজ্যে মা বোনেরা আক্রান্ত হচ্ছে, আগামী প্রজন্মের হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে বলা হচ্ছে এই আজকে রাতে দিয়ে গেলাম, কালকে তোরা মিছিলে আসিস, যে রাজ্যে যে রাজ্যে পাঞ্জাবে মদ বিক্রি হয়, পাঞ্জাবে কংগ্রেস নেতারা গিয়ে বাড়ি বাড়ি মদের বোতল ধরিয়ে বলে না যে দেখুন উনি ইন্টারাপ্ট করলে আমিও কিন্তু ইন্টারাপ্ট করব, আমি কিন্তু ভদ্রভাবে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে বাংলার প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাং, সেখানে নতুন করে আর আলোকপাত করার মতন কোনো জায়গা নেই। আজকে এক সেকেন্ড শেষ করিনি, আজকে একটা স্কুলের বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞেস করেন না বাংলায় কেমন আছো, সে গালে হাত দিয়ে খানিকক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকবে, কারণ তার কাছে কোনো ব্যাখ্যা থাকবে না কিছু খারাপ বলার বা ভালো বলার। বাংলা এখন আলোচনার বাইরে। এই কারণেই কংগ্রেস এখন মাটিতে নেই বলে যায়। আমি একটা জাস্ট 5 মিনিটের দিয়ে বলছি, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ 5 সেকেন্ডে এতক্ষণ যে আলোচনাটা এতক্ষণ হচ্ছে এই এনআইএ এটা যুক্ত হয়েছে কি কারণে, সেটা ভূপতিনগরকে নিয়ে আজকে যিনি বলছেন যে আইনের কথা, সেখানে কোর্ট থেকে কি বলা হয়েছে আমি আসবো সেই আলোচনায় আসবো। আমি তার আগে এই বিষয়ে শুভজিতের অবস্থানটা একটু জেনে নিই। শুভজিৎ, মানে রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার সেটা যে ভালো অবস্থায় নেই তার চিত্র তো ফুটে উঠছে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা দেখছি। আজকে এনআইএ এসছে, এনআইএ আসার পর এনআইএ ঠিক কিভাবে এসছে না এসছে সেটা নিয়ে ডিবেট করা যায়, যে আদতে ফেডারেল স্ট্রাকচারকে মেনে এসছে কি আনেনি। কিন্তু এনআইএ আসার পর আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এনআইএর গাড়ি ভাঙচুর হলো। আমরা দেখলাম সন্দেশখালীতে সিবিআই ইডি যখন কেন্দ্রীয় সংস্থা আসছে, আমি যদি তর্কের খাতে ধরেও নিই বা অনেক ক্ষেত্রে হচ্ছে যে সিবিআই বা ইডি বা এই ধরনের কেন্দ্রীয় সংস্থা এরা একটু বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেখানে বিজেপির সরকার নেই বা বিজেপি মনোভাবাপন্ন লোক কম আছে। কিন্তু এটাও তো ঠিক যে আমার সংস্থা যদি আসে আমি তার গাড়ি ভাঙচুর করব, আমি তাকে মারবো, এটা তো কোনোদিন হতে পারে না। আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, যে এটাকে নিজেদের চুরি চামারি ডাকাতি যত ধরনের রাহাজানি করেছে, দুর্নীতি করেছে, সেগুলোকে ঢাকার জন্য কি করছে, যে একটা নিজেদের বেঙ্গল কার্ড খেলছে। কিন্তু আমি আবারও বলছি, বাংলা আক্রান্ত হলে, বাংলা যদি বঞ্চিত হয়, সেক্ষেত্রে বামপন্থীরা অন্যান্য শক্তি যাদেরকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করছি, আমরা সবসময় বাংলার পক্ষে দাঁড়াবো। কিন্তু বাংলার পক্ষে দাঁড়াতে গিয়ে কোনো সময় দুর্নীতির পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু থাকবো না। আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আপনারা দেখছেন বাংলা বলছে। যে 5টি দাবি সম্বলিত চিঠি আজ রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার মধ্যে অন্যতম ছিল জলপাইগুড়িতে ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য আমি শোনাবো। কুণাল ঘোষের বক্তব্য, দর্শকরাদের সেই বক্তব্যে শোনার পর আমরা আলোচনায় আসব। রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তার কাছে গেছে, সেখানে মূলত যে দুটি বিষয় আলোচিত হয়েছে, একটা হচ্ছে জলপাইগুড়ি ঝড়ে বাড়ি ভেঙে গেছে, এখন ভোট বলে বাড়ি করা যাবে না, লোকগুলো থাকবে কোথায়, ইলেকশন কমিশন অনুমতি দিক, অনুমতি ফেলে রেখেছে। আর দ্বিতীয় হচ্ছে এই এনআইএ বিজেপির যে ষড়যন্ত্র ফাঁস হয়েছে, তো সেইখানে রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যা যা বলেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি যা যা জেনেছেন, তিনি এটা ইলেকশন কমিশনের কাছে টেক আপ করবেন। তাহলে রাজ্যপাল গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কথা দিয়েছিলেন, সেই অনুযায়ী তিনিও নির্বাচন কমিশনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন বলে আমরা আশা প্রকাশ করছি। এই বিষয়ে বিজেপির অবস্থানটা কি? যদি নির্বাচন কমিশন এটাকে অ্যালাউ করুক, আপনারা কি চান? একেবারেই নয়। কেন অ্যালাউ করে না? এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিন আগের যে উত্তরবঙ্গ সফর ছিল, আপনি মনে থাকবে, এখানে বিভিন্ন সংবাদপত্রে দেখানো হয়েছে, আপনারা হয়তো দেখিয়েছেন, তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে দাঁড়িয়ে মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তৃণমূলকে ভোট দিন, তৃণমূল যদি না জিততে পারে
তাহলে প্রকল্পগুলো তো বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা পাবেন না। এগুলো মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর যিনি করছেন, তাহলে এবার ভাবুন যদি এই যে বিষয়টা ইলেকশন কমিশন তাদেরকে allow করে দেন। না বলছে, আমার কথাটা এখনো পুরোপুরি হয়নি, আমরা একবারও বলছি না, কিন্তু এখানে একত্রিতভাবে কেন্দ্রের সাথে রাজ্যকে লিয়াজো মেনটেন করে যদি কোনো রাস্তা বেরোনো যায় মানুষগুলোকে উদ্ধার করার, সেই রাস্তা বেরোনো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই। কিন্তু একাকি এই যে রাজ্য সরকার পুরোটা আমি করে দিলাম, পুরোটা সব বুঝিয়ে দিলাম, তারপরে বলবেন যে প্রকল্প পাবেন না, ভোট দিতে হবে তৃণমূলকে, এইটা ভোটের সময় কংগ্রেস কিভাবে দেখছে বিজেপির এই অবস্থানকে, বা কংগ্রেস কি মনে করে কি হওয়া উচিত? দেখুন, যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে লিয়াজো করে রাজ্য সরকার মানুষের দুঃখ দুর্দশা, মানুষের যেগুলো চাহিদা, সেগুলো তারা মানুষের হাতে তুলে দিতে পারেন, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ আমি সবসময় চাইবো আমার সহনাগরিক ভালো থাকুক, তাদের মাথার উপরে ছাদ থাকুক, পেটে ভাত থাকুক, এক। দ্বিতীয় কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে রাজনীতি, মাঝখানে যে প্রিভেলিং পলিটিক্যাল সিচুয়েশন আর প্রিভেলিং পলিটিক্যাল ওয়ান্ট কি আমরা দুজনের সঙ্গে তুতু ম্যায় চালিয়ে যাব, মক ফাইট চালিয়ে যাব, কখনো রাজ্যপালকে ভিলেন করব, আবার কখনো রাজভবনে গিয়ে তার কাছেই নালিশ করব। তৃণমূল কংগ্রেসের যে দাবিটা যে নির্বাচন কমিশন অ্যালাউ করুক, আপনার এই দাবিটা সম্পর্কে কি মনে করেন? কমিশনের দেখুন, আমি সবসময় মনে করব একজন নাগরিক হিসাবে, আমি নিজেও ভোট দিই, ইলেকশন কমিশন নিরপেক্ষ হওয়া উচিত। শুভজিৎ, দেখো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তাতে নির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক অ্যালায়েন্স ক্ষমতায় আছে, কিন্তু যখন তারা নির্বাচিত হয়ে যায় তারা তখন রাজনৈতিক দল বা রাজনৈতিক অ্যালায়েন্স হিসেবে থাকে না। তো এটা যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা পলিটিক্যাল এন্টিটি হিসেবে কাজ করছে, সেই কারণে এত প্রশ্ন উঠছে। আমরা রাজনীতি করতে এসেছি, সবার বিভিন্ন রাজনৈতিক মতামত আছে, কিন্তু দিনের শেষে মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, তাই তো? মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষকে সুবিধা দিতে এসেছি। এখানে মানুষ ঝড়ে বা যে বিপর্যয় হয়েছে তাতে অবস্থা তাদের খারাপ হয়েছে এবং তাদের বাড়িঘর চলে গেছে। নিশ্চিতভাবে তাদের মাথায় যাতে ছাদ আসে এবং যাতে রাজ্য কেন্দ্র উভয়ে মিলে একসাথে কাজ করে, দরকার পড়লে অন্যান্য রাজনৈতিক দল, বিশিষ্ট লোক যারা এর সঙ্গে যুক্ত আছে, যারা রিলিফের কাজ করেছে, যারা সামাজিক সংগঠন, সকলকে একত্রিত করে মানুষ যাতে মাথার উপর ছাদ পায়, মানুষ যাতে নিজেদের তাদের অসুবিধা করতে না হয়, সেই ব্যবস্থাপনাটা করা বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। বেশ, তৃণমূল কংগ্রেসের অবস্থানটা আমরা জানি, তারা খুব স্পষ্টভাবেই বলছে, দেখা যাক শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বা রাজ্যপাল কি করে। কিন্তু আরেকটি বিষয় যা এবার দর্শকদের সামনে আনবো, একদিকে যখন বিভিন্ন ভাতা প্রকল্পের কথা আমরা শুনছি রাজনৈতিক দলগুলোর মুখে, আজকে একটা অভিনব ভাতা প্রকল্পের কথা শুনতে পাওয়া গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। আমরা একদম তার মুখ থেকেই দর্শকদের শোনাবো। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়? সন্টু কই? সুমন কই? সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে দুটো এবার আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল, ওর সার্টিফিকেটটা জাল। ওই যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দোয়ায় আপনারা জানেন, আমি আর নাম বলবো, ওই সার্টিফিকেটটা জাল। শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, কম খেলো ভাই, শক্ত আছো তো? স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করবো না, তোমাকে পেনশন দেবো। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেবো। আমরা সংগ্রামী ভাতা দেবো, 5,000 টাকা করে ভাতা দেবো যতজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন, তাদের নাম লেখা থাকলো। সংগ্রামী ভাতা 5,000 টাকা, কি বলবেন প্রদীপ্ত মুখোপাধ্যায়? আমি ধন্যবাদ দেবো প্রথমেই আমাদের LOP কে। গরমকাল একটু বেশি হয়েছে কিছুদিনের জন্য, কাল বৈশাখী এসেছিল, ঠান্ডা পড়ার কথা ছিল, স্বাভাবিক 3টে ডেট যিনি দিয়ে দিয়েছেন কোর্টের আদেশ অনুযায়ী, তার এরকম মাথাটা খারাপ হবে। তবে থ্যাংক ইউ, কারণ উনি পরিষ্কার বলে দিলেন তোমাকে পেনশন দেবো। ছেলেটির বয়স খুব বেশি হলে 25-30, আর পেনশন মোটামুটি 60-এর পরে হয়, তার মানে এখনো 35 বছরের কাছাকাছি বিজেপি ক্ষমতায় আসছে না। ধন্যবাদ, আপনি স্বীকার করে নিয়েছেন ঘুরিয়ে যে পেনশন দেওয়ার যে প্রকল্প আসছে সংগ্রামী ভাতা, সেটা আপনি দেবেন, এবং ওই ছেলেটির বয়স 20-25-এর বেশি হবে না, তাহলে
35 থেকে 40 বছরের মধ্যে বিজেপি ক্ষমতায় আসছে না, এটা আপনারা নিশ্চিত। বিজেপি ইন জেনারেলি এই কথাটা বলা হয়েছে, ওই ছেলেকে কেন্দ্র করে যেভাবে প্রদীপ্তবাবু চেল্লামিল্লি করছেন, ওই ছেলেকে উনি কি জানেন না, একজন এলওপি তিনি জানেন না যে 25 বছর বয়সে একজন ছেলেকে তিনি হচ্ছে দেবেন, পেনশন দেবেন? ওনার বাড়ির যারা মানে সদস্য রয়েছেন বা ইন জেনারেলি এটাকে বলা হয়েছে, উনি ওনার মতো ঘোষণা করতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বহু কিছু ঘোষণা করেছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো, হয়েছে কি? হয়েছে কি? তার লিস্ট আছে? নেই। 55,000 কর্মীদের নাকি আপনাদের খুন হয়েছিল, একটা নাম বলতে পারবেন? 10 জনের নাম বলতে পারেন, তারপর হাঁপিয়ে যান। এরকম বহু কিছুই হয়। এটা যে বক্তব্য মানুষ রেখেছিলেন, তিনি সেটা ইন জেনারেলি রেখেছিলেন। একজন মহিলা সভাপতির নাম বলবেন, পেনশনের যে স্কিম সেটা তিনি বলেছেন যে আমরা এই ভাতা হিসেবে আমরা এই 7,000 না 5,000 এই বক্তব্য সম্পর্কে বাকিদের কি অভিমত, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়। থাকবে আরো বেশ কিছু প্রশ্ন, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, সংগ্রাম ভাতাকে কিভাবে দেখছেন? 5,000 টাকা করে দেবেন বলছেন বিরোধী দলনেতা সোমবাবু। কে নারদ কুমার বলেছে 5,000 টাকা করে দেবে? তা বলতে পারে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ফিরে আসবে। পরে সেটা অমিত শাহ বলেছিলেন যে এটা রাজনৈতিক জুমলা। নির্বাচন সামনে, গায়ে অনেক কালিমা, আমরা বারবার আঙুল তুলছি যে বিজেপিতে গেলে কি করে সব কালিমা মুছে যায়। প্রতিদিন ফোকাসে থাকতে হবে, প্রতিদিন প্রাসঙ্গিক থাকতে হবে নারদ কুমারকে। তো উনি আজকে সেরকমই একটা জুমলা দিয়েছেন বাংলার মানুষের সামনে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আরো একটা কথা বলি, একটু আগে আপনারা মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের বাইট দেখাচ্ছিলেন। কুণালদার বাইটটা দেখে কুণালদার সম্বন্ধে না আমার একটু শ্রদ্ধা বেড়ে গেছে। 2 দিন আগে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, আপনারা সবাই জানেন। আমার লোকসভা কেন্দ্র হচ্ছে কলকাতা উত্তর। কলকাতা উত্তর সম্বন্ধে কুণালদা বলেছেন, এই কেন্দ্রে কিন্তু 2 জন বিজেপি প্রার্থী, একজন জোড়া ফুলের সিম্বলে লড়ছে, একজন পদ্ম ফুলের সিম্বলে লড়ছে। সেই জন্যে আবারও বলি, আমি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি, তৃণমূলের সাধারণ সম্পাদক বলছেন ওনার অফিসিয়াল প্রার্থীও বিজেপির প্রার্থী। আমি একটাই অনুরোধ করছি, আপনারা যে কত কষ্ট করে লড়াই করে যাচ্ছেন তৃণমূল আর বিজেপির বাইনারি তৈরি করতে, এর থেকে বেরিয়ে আসুন। কুণালদার মতন মানুষ কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছে, মানুষ বিচার করবে। আমি আসবো শুভজিতের কাছে। এই সংগ্রাম ভাতাকে আপনারা কিভাবে দেখেন? মানে রাজ্যের বিরোধী দলনেতা, ঘটনাচক্রে উনি একসময় তৃণমূল করতেন, দুর্নীতি করেছেন, তারপরে বিজেপিতে গেছেন। এবার উনি একবারও বললো না যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা রাজ্যে শিল্প করব, আমরা কর্মসংস্থান করব। উনি বলছেন ভাতা দেবেন। দেখুন, ভাতা জিনিসটার বিরুদ্ধে বামপন্থীরা নয়, কিন্তু আমি যদি ভুল না করি বিজেপির যে রাজনৈতিক লাইন বা ওদের যে আদর্শ বা নীতি, ওরা কিন্তু ভাতার রাজনীতির বিরুদ্ধে, কারণ ওরা ওয়েলফেয়ার স্টেটের পলিটিক্সে বিশ্বাস করে না, আমি যদি ভুল না করি। এখানে যারা রাজনীতি নিয়ে আলোচনা করে তারা জানে। কিন্তু এখন ওনার মুখেও বলতে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এইসব ভাতা দিয়ে বা কিছু করে সাময়িক কিছু রিলিফ দেওয়ার কথা বলে আসলে হয়তো কিছু হাততালি পাওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা স্থায়ী পরিস্থিতি তৈরি করতে গেলে তার জন্য ওই বদ্ধ পরিকল্পনা লাগে, একটা মানসিকতা লাগে। কিন্তু বিজেপির আসলে সেই মানসিকতা নেই বলে এই ধরনের কথা বলছে। আর সত্যি কথা হতো 15 লাখ টাকাও ব্যাংক অ্যাকাউন্টে এলো না। আর ওই কি যেন বলেছিল, ওই 600 টাকা না কত টাকায় ফোন দেবে, ওই ফোন ছিল, ওই ফোন অনেকেই বুক করেছিল, তবে আসেনি। তো এখন উনি 5,000 টাকা বলছেন, কোনো কিছুই হবে না। আমি জানি না উনি কতদিন বিজেপিতে থাকবেন। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে বারংবার একটা প্রশ্ন উঠেছিল যে বিরোধীদের পক্ষ থেকে যে আদতে, অর্থাৎ বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে যে বারংবার যে অভিযোগটা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস সমদোষে দুষ্ট, তারাও এ রাজ্যে ঠিক একই কাজ করে। আমি যেটা জানতে চাইবো, আজকে আদালতে খুব স্পষ্টভাবে ভূপতিনগরের ঘটনায় আদালতের যে পর্যবেক্ষণ, সেখানে বলা হয়েছে যে 26টি ফৌজদারি অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট বিজেপি নেতার বিরুদ্ধে, এবং তার মধ্যে 3টি মামলায় বিস্ফোরণের ঘটনা রয়েছে। কিন্তু রাজ্য পুলিশ সেক্ষেত্রে বিস্ফোরণের মামলার ক্ষেত্রে এনআইএ-কে তলব করার প্রয়োজন বোধ করেনি। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল আদালত অবমাননা প্রসঙ্গে, তাতে রাজ্য পুলিশের সংশ্লিষ্ট অফিসারকে ভর্ৎসনা করা হয়েছে। কি বলবেন? আমি আবারও বলছি, কোনো তদন্তকারী অফিসার যদি কোনো রকম অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, আদালত যা শাস্তি দেবে তাই দেবে। কারণ দলের অ্যাপ্রোচ এবং দল যেহেতু চালাচ্ছে সরকারের অ্যাপ্রোচ খুব পরিষ্কারভাবে তদন্ত করতে হবে এবং যারা যারা দোষী তাদের শাস্তি দেবে, এটা দলের অ্যাপ্রোচ। আমার কথা অন্য জায়গায় আসছে। এই কিছুদিন আগে যে ভাদু শেখ চলে গিয়েছিলেন, যে ভাদু শেখ উড়িষ্যায় গিয়ে মারা গেলেন বা কিছু, তাকে ধরলো কে? পুলিশ। এবং তার
পুরনো সম্পর্কটা কি, কে তাকে ওই জায়গায় এনেছিল, আমরা যাকে বিশ্বাস করেছিলাম সে তাকে ওই জায়গায় বসেছিল। আজকে আমি আপনাকে বলছি, আজকে আপনার দলের একজন নেতা আরাবুল ইসলাম তার আইনজীবী আদালতে গিয়ে বলছেন শওকত মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ করছে না, এবং তার উত্তরে শওকত মোল্লাও কি বলেছে সেটাও জানা যাবে। আইনজীবীরা সবসময় একটা কাজ করবে, তার মক্কেলকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু আপনি এটাও প্রমাণ করে দিচ্ছেন একই সঙ্গে যে সরকার কখনো দলমত নিরপেক্ষ হয়ে কাজ করা ছাড়া অন্য কিছু ভাবেনি, তাই আরাবুল ইসলাম আজকেও জেলে আছে। এক একজন আইসি কে বারবার করে আমরা দেখেছি তৃণমূলের ব্লক বা ওয়ার্ড সভাপতির মতো কাজ করতে, এবং এই যে কথা আপনি বললেন ভূপতিনগরের পুরো বিষয়টা মানে হাইকোর্টের মানে কোর্টের কাছে যেভাবে ভৎসনার শিকার হয়েছে ওই মানে ওখানকার ওসি, আইসি না ওখানকার ওসি, তিনি ক্ষমা চাইতে মানে চাইতে তাকে বাধ্য হয়েছে এবং তিনি ক্ষমা চাইছেন। একটা বিষয় বলুন তো, আপনি 26টি মামলায় একজনের ওপর বলছেন, এখানে বারবার করে কোর্ট বলেছে এই কথাটা যে তাদের ওপরে যে বিস্ফোরণের যে অ্যাক্টগুলো লাগানো হয়েছে সেই বিষয়ে কি স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রকে জানানো হয়েছিল, তিনি বলছেন না। এখানে বলা হচ্ছে 21 জন বিজেপি মানে কর্মী কার্যকর্তাকে 40টি মামলা দেওয়া হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে সেই ডিটেইলস তার কাছে চাওয়া হয়েছিল, তিনি দিতে পারেননি। তাহলে তিনি কার অঙ্গুলিহীননে কাকে বাঁচাবার জন্য, এবং ওই ওসিকেই তারা করছেন তৃণমূলের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, সেটা আমরা দেখতে পেলাম। তারা আরে বাবা তৃণমূল তখনও তো তৃণমূল হবে তো, তৃণমূল তো জড়িত, তাই গ্রেফতার হলো কি তৃণমূল জড়িত তাই হয়েছে। এই দেখো এখানেই কিন্তু যখন বিজেপির নাম দেওয়া হচ্ছে সেখানে বিজেপির সম্বন্ধে যেটা হচ্ছে সেখানে কোন শুভেন্দু অধিকারী অসহযোগিতা পাচ্ছেন না, তার অঙ্গুলি এখানে তিনটে ডেট আছে। আরেকটা বিষয় একটুখানি জেনে নিই, স্পষ্ট বলা যায়। এক মিনিট, আমাদের সামনে তো 19 এপ্রিল তো 3টে জায়গায় ভোট, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। আমি আলিপুরদুয়ার সম্পর্কে প্রদীপ্তর কাছে একটা বিষয় জানতে চাই। আলিপুরদুয়ারে 7টি আসনেই ভারতীয় জনতা পার্টি 2021-এর বিধানসভায় জিতেছিল। আলিপুরদুয়ার কেন্দ্রের বিধায়ক ছিলেন সুমন কাঞ্জিলাল, এই মুহূর্তে কি আপনাদের দলে? সেটা আমি কি করে বলবো আপনাদের দলে কি কার দলে। পিএসসি চেয়ারম্যান হয়েছে, এটা পেয়েছি, সব শুভেচ্ছা জানালাম। আমরা এটাও দেখেছি যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখো দাদা, এইখানের একটা তত্ত্ব তোমাকে বলে দিই, খুব পরিষ্কার কথা। আমাদের দেশে একটা আইন আছে 1985 সালের আইন, সেটাকে বলা হয় দলত্যাগ বিরোধী আইন, রাজীব গান্ধী করে গিয়েছিলেন। সেই আইন অনুযায়ী স্পিকারের একটা ক্ষমতা রয়েছে। একটু বলি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গের অতি সম্প্রতি বিজেপির একজন এমপি তোমাদের দলে যোগ দিয়েছে, আজকে বিজেপির একজন এমপি তোমাদের দলে জয়েন করেছে। আমাকে একটু বলতে দেবে, তোমাদেরই লাভ হবে, তোমাদেরই একটু লাভ হবে। আমি আবারও ধৈর্য থাকবে কি, আমি বলছি যাদের হাতে 303টা আসন আছে, যারা 370 মতন ধারা পাল্টে দিতে পারে, তারা কেন এই ধারা পাল্টাচ্ছে? কেন পাল্টাচ্ছে না? সেটা হচ্ছে যে দলত্যাগ বিরোধী আইন যেটা কথা হলো, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, সেটা অনুযায়ী যে যেই দল থেকে জিতে আসছে সেই দলেই তাকে যদি দল চেঞ্জ করে তাকে আবার ইলেকশনে কন্টেস্ট করতে হবে। 1 মিনিট, আমি বলি এবার স্পিকারের ভূমিকা তৃণমূলের ক্ষেত্রে যেটা করেছে তৃণমূল 2016 থেকে আমরা এই ট্রেন্ড আমরা বেশি করে আমরা শেষ করতে না, আমি তোমার কথা কি বলছি শোনার চেষ্টা করো। যে এই যে জিনিসটা তার আগে থেকে চলছে, যদি ভুল না করো গাজলের এমএলএ ছিল দীপালি বিশ্বাস, আমাদের জেতার টিকিটে এমএলএ, তারপরে উনি মানে অ্যাসেম্বলিতে উনি বলতেন উনি সিপিএম এর এমএলএ, কিন্তু বাইরে তৃণমূল করতেন। এবার ব্যাপারটা হচ্ছে দাদা 1 মিনিট আমাকে শেষ করতে দেবে তো? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমি যদি ভুল না হই, এই সংবিধান বা আমাদের যা কাঠামো অনুযায়ী আছে, যেহেতু মুকুটমণি অধিকারী বা বিশ্বজিৎ দাস বা কৃষ্ণ কল্যাণী এরা বিজেপির জেতা এমএলএ এবং এরা টিএমসিতে জয়েন করেছে এবং তারা টিএমসির ক্যান্ডিডেট হয়েছে এমপি হিসাবে, এক্ষেত্রে আমি ভুল না করলে এই 3 জনকে রিজাইন করেই এরা কন্টেস্ট করতে পারবে, কারণ এদের সিম্বল চেঞ্জ হচ্ছে। মানে এখন যদি এরা গিয়ে বলে যে আমরা অন্য ইয়েতে আছি, এটা হবে না, কারণ অ্যাজ পার টেকনিক্যালিটি এরা সিম্বল চেঞ্জ করেছে, মানে এদেরকে অ্যাসেম্বলিতে ছাড়তেই হবে। কি ভুল বললাম? তাহলে ইসিআই এর ভূমিকা কি? পয়েন্ট নাম্বার না, ভুল বললাম, আমি টেকনিক্যালি ভুল বলছি। ইসিআই এর ভূমিকা কি? না তুমি বলো না ভূমিকাটা কি? এইখানে শিশির অধিকারী তুমি বলো না, শিশির অধিকারী কোথায় ছিল সেটা তো আমি বলছি না। স্পিকার তো বলতে যে না অ্যাসেম্বলি না আইন জানে, আইন না জানে, তাহলে ভয়ানক। না আমি কি আইনটা বুঝি না, তোমাকে বলছি না। আইনের ছাত্র যদি আইন না জানে, 303টা আসন নিয়ে বসে আছে, আমি বলছি অজিত পাওয়াররা কোন দলে ছিলেন? অজিত পাওয়াররা কোন দলে ছিলেন? আমাদের অধিকারী ব্রাদার্সের বাবা শিশির অধিকারী কোন দলে ছিলেন? শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন? এই যে বিচারপতি প্রয়োজন ছিল, এই মুকুটমণি অধিকারী আমি বলছি সুমন কাঞ্জিলালকে পিএসসি চেয়ারম্যান করার বিচারিতার প্রয়োজন ছিল। তারা
কেন আইন বদল করছে না? স্ট্রিনজেন্ট আইন আনো। এই সুমন কাঞ্জিলালকে ডিএসসি চেয়ারম্যান করার প্রয়োজন কি ছিল? কারণ কি যদি পিএসসি চেয়ারম্যান তাহলে কোর্ট আছে, পিএসসি চেয়ারম্যান করা হয় সে বিরোধী দলের থাকে। আমি বলছি যাতে স্বচ্ছভাবে একটা সরকার চলে, তাই তো? কিন্তু আইন অনুযায়ী একই দলের লোককে বিজেপির ওভার হবে না, তাহলে বিজেপি ধরতে পারবে না, চুরি ধরতে পারবে না বলে এই ঘটনা বলে মনে করছে সিপিএম। মানুষ কি মনে করছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সৌম্যবাবু, আপনার কি ধারণা এই বিষয়ে? সুমন কাঞ্জিলালকে এই যে পিএসসি চেয়ারম্যান করা হলো, আপনি কি মনে করছেন? আরেক সুমন। আমি মনে করছি বা আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল ইন্টিগ্রিটি বলে যেই শব্দটা আছে, ঠিক যেমন আইএসএফ শুনে 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 না তোমার তোমার কংগ্রেস করবে, শেষ করুন শেষ করুন শেষ কংগ্রেস করবে। 30 বছরে বা কংগ্রেস শাসনে কোনদিন কংগ্রেসের লোক সিপিএম এর ঘটনা ভুলে গেছো? দেখাতে পারবে আইএসএফ এর সিপিএম থেকে জিতেছে কংগ্রেস, আমি কংগ্রেস থেকে সিপিএম সময় একেবারেই শেষ। প্রত্যেকের বক্তব্যই আমরা শোনার চেষ্টা করেছিলাম। আমি সৌম্যবাবু আপনাকে আর 30 সেকেন্ড সময় দিলাম, শেষ করুন। কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল ইন্টিগ্রিটি বলে যে জিনিসটা থাকে, সেটা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে বলুন বা অন্য কোনো দল থেকে এনে তাকে পদত্যাগ না করিয়ে সেই একই পজিশনে তাকে কোনো লুকারেটিভ পোস্ট দেওয়া থেকে বলুন, সব কিছু দুজনে মিলে দিদি আর মোদি একই বৃন্তে দুটি কুসুম, একই বৃন্তে একই আইডিওলজি, একসাথে এক আইডিওলজি, এক আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিয় ঘোষ, প্রদীপ্ত মুখোপাধ্যায়, সুমন রায়চৌধুরী, শুভজিৎ সরকার। আপনাদের সকলকে আপনাদের বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।